একদম দারুণ জঙ্গল, মানে গাছের পাশে গাছ। মন থেকে যদি তুমি কিছু চাও তো অবশ্যই পাবে। আমি গড়জঙ্গল মন্দিরের সেবায়ত সন্তোষ কুমার রায় আমার নাম। আমাদের এই মন্দির রাজা লক্ষণ সেন আমলে প্রতিষ্ঠিত, সেন বংশের রাজত্বকাল। মোটামুটি সবার শেষে প্রথমে আগে সমরেশদা আবার তোমাকে ব্লগে ওয়েলকাম। সমরেশদা আবার সেই ডিম্যান্ড পূরণ করে দিয়েছে, সীতাভোগ। তো আমরা মানকর স্টেশনকে বাইপাস করে যে জায়গাটা দিয়ে ঢুকেছিলাম তো তারই অপোজিট ডিরেকশনে নিয়ে নিলাম। এবার আমরা হাই রোড ধরে নিচ্ছি, আর এখান থেকে ডিস্টেন্স শো করছে হচ্ছে ম্যাপে জাস্ট 33 কিলোমিটার। তো 33 কিলোমিটার যাওয়ার আগে আমাদেরকে খেতে হবে। খিদে পেয়েছে খুব জোর, 1:30 বেজে গেছে, 1:45 বাজে। তো খেয়ে নিই, দেখি একটা ভালো হোটেল দেখে কোথাও দাঁড়ানো যায় কিনা। আর আমার তো মনে হচ্ছে এটা দিয়ে বোধহয় বাইপাস করা যাবে না, জানি না ফাঁকা আছে কিনা, তাহলে উঠতে পারবো। দেখি 10-12 কিলোমিটারের মধ্যে কোনো একটা যদি ভালো খাবার জায়গা পাই তাহলে দেখে খেয়ে নেবো। না, এখানে বাইপাস করার কোনো জায়গা নেই। হ্যাঁ আছে। এখান থেকে বাঁকুড়া হচ্ছে 71 কিলোমিটার সোজা, দুর্গাপুর 24, দার্জিলিং 519। তো চলো, আমরা তো সোজা যাব পানাগড়ের দিকটাতে, মানে দুর্গাপুরের দিকটাতে। আমরা অলরেডি পানাগড় ক্রস করছি। এবার যারা ভাবছো যে গড়জঙ্গল আসবে তারা কিন্তু আর সোজা বেরোবে না। এই যে বাঁদিকটা দিয়ে, মানে যেটা ডাইভারশনটা, যেটা বাঁদিকটা ব্রিজটা যেটা উঠে যাচ্ছে, এইখানটা থেকে দেখে রাখো ভালো করে, এই জায়গাটাকে থেকে এই বাঁদিক নিয়ে নেবে, এই সার্ভিস রোড ধরে নেবে। কাকসার দিকে। আর তারপরে এই সিগন্যাল থেকে নেবে হচ্ছে ডান দিকে। সোজা বেরিয়ে যাবে, ব্যাপারটা একই, ওদিক থেকেও যাওয়া যায়, এরকম নয়। তবে এটা দিয়ে নিয়ে নেওয়া মানে একটু ফাঁকা, ভেতরের রাস্তা দিয়ে গেলে আর কি। এই রাস্তাটার কানেক্টারটা হচ্ছে এইটা, এবার তুমি এই রাস্তায় উঠবে আবার। তো চলো, এবার এখানে কোথাও দেখতে হবে ভাতের হোটেল, একটু ভাত খাবো। ভাত, বাঙালির ভাত, ভাত ভাত ভাই আমি একটু ভাত প্রিয়, একটু ভাত খেতে ভালোবাসি, আর কিছুই নয়। এবার যদি একান্তই না পাওয়া যায় লাইন হোটেল, তাহলে তো অগত্যা রুটি, সবজি, চিকেন, তড়কা আছেই। চলো দেখি কি আছে। পেয়ে গেছি ভাতের হোটেল, হীরা হিন্দু হোটেল। এবার এখানে একটু খাওয়া দাওয়া হোক, দেখা যাক কি আছে। দাদা কি আছে খাবার? ভাত, বিরিয়ানি, রুটি। ভাত, বিরিয়ানি, রুটি। চলো। তো যাই হোক, সৌরভ নিল হচ্ছে বিরিয়ানি, ওর ভাগেরটা আমি খেলাম। এ নিল হচ্ছে রুটি মাংস, সেটাও আমি নিলাম। তার মানে আমার বেসিক্যালি আমি দুটোই খেলাম, তাই তো? আমি দুটোই খাবার খেলাম। সৌরভ তাই তো? তুই একটু রুটি মাংস খাবি কি? দেখ, তো যদি হিংসা হয় তুই খেতে পারিস কিন্তু। ঠিক আছে। আমরা এখন এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বেরোচ্ছি হচ্ছে, রোড ম্যাপ সেট করে নিয়েছি সব। চলো। আর এদিকের তো রাস্তা দেখতেই পাচ্ছ, ওয়ান ওয়ে,
রাস্তা। গড় জঙ্গলের ওখানটাতে একটা মায়ের মন্দির আছে, বলল সকাল 8টা থেকে 10টা অবধি পুজো হয়। আর বলল যে দাদা গড় জঙ্গলটা আগে চলে যান, না হলে ওখানটা থেকে সন্ধেবেলাতে বেরোনোটা একটু চাপের ব্যাপার হবে। বলল একদম ঘন জঙ্গল, ওখান দিয়ে না যাওয়াটাই বেটার। কিন্তু আমার তো দারুণ অ্যাডভেঞ্চার লাগছে, দারুণ অ্যাডভেঞ্চার লাগছে যে রাত্রেবেলা একটা জঙ্গলের মধ্যে দিয়ে পাস করব। রোড অ্যাডভেঞ্চার একটা দারুণ জিনিস, মানে এই যে রাস্তা ঘাট, এটা একটা আলাদা জিনিস, খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। তো আমরা মলানদিঘি থেকে বাঁদিকে নিয়ে নিলাম, আর তারপরে এরকম একটা জায়গা হেভি, কিন্তু গ্রামের মধ্যখান দিয়ে, পুরো দু সাইডে গ্রাম, আর তার মধ্যখান দিয়ে রাস্তাটা বেশি দূর নয়, যা দেখে যা মনে হচ্ছে হয়তো 2-4 কিলোমিটার মতো হবে। তো এই রাস্তাটা এখানটাতে শেষ হয়ে গিয়ে আবার ডান দিকে ঘুরে হাই রোডের দিকে উঠছে আমার মনে হচ্ছে, মানে মেন রাস্তার দিকে উঠছে হয়তো। দেখা যাক কি রাস্তায় পৌঁছাই। দেখাচ্ছে টাইম আর হিসাব মতো 15 মিনিট, মানে 7-8 কিলোমিটার মতো বাকি। তো আমরা মোটামুটি চলেই এসেছি গড় জঙ্গলের কাছাকাছি। এবার জিজ্ঞাসা করতে হবে যে গড় জঙ্গলে ওই মন্দিরটা কোথায়, কালী মন্দিরটা। তো সেইটা জেনে মন্দিরটা তোমাদের সামনে তুলে ধরবো, আর আমিও দেখব। তো আমরা মোটামুটি গড় জঙ্গলে এন্টার করে গেছি। এবার জাস্ট একটুখানি এগিয়ে গেলেই এখানটাতে একটা কালী মন্দির আছে। তো সেই কালী মন্দিরটা, আর জঙ্গলটা দেখো, মানে এই সাইডটা থেকে ক্রস করে গেলেই মানে দেখতেই পাচ্ছ যে এই জায়গাটাতে পুরো সবুজ হয়ে আছে। আর আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই, তাহলে তুমি ভালোভাবে তোমরা দেখতে পাবে। এই দেখো এই জায়গাটা পুরো সবুজ। তো এই জঙ্গলের ভেতর দিয়েই আমরা যাব, ঘন জঙ্গল একদম ওইখানটাতে। তো চলো এখানটাতে এবার যাই। তো এইটা হচ্ছে সানাকা এডুকেশনাল ট্রাস্ট, সানাকা কলেজ। এর একটু পরে এই ডান দিকে একটা রাস্তা আছে, যে রাস্তাটা দিয়ে তোমরা ওই গড় জঙ্গলের ভেতরে মন্দিরে যেতে পারবে। তো আমরা এখন গড় জঙ্গলের একদম মধ্যখানের রাস্তা দিয়ে যাচ্ছি বন্ধুরা। একদম ঠান্ডা, আমার পুরো গা ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে একদম ঠান্ডা ওয়েদার এখানটাতে। কোনো সূর্যের আলো দেখতেই পাচ্ছ, একদম পুরো কম, মানে জাস্ট একদম ভেতরের রাস্তা। আর এই হচ্ছে শ্যামারূপা মায়ের মন্দির, গড় জঙ্গলের আদি শ্যামারূপা মায়ের মন্দির। আর এখানে কিন্তু দেখো পুলিশ ভ্যান আছে। এই যে এই দিকটাতে হচ্ছে শ্যামারূপা মায়ের মন্দির, গড়চণ্ডী ধাম। চলো চলো বন্ধুরা, চলো। মাগো মা, আসছি আমি। একদম দারুণ জঙ্গল, মানে গাছের পাশে গাছ। আর এখান থেকে এখন যাচ্ছি। এখানে কিন্তু কোনো ভাই টাওয়ার নেই, আমি টাওয়ারে সার্চ করে দেখলাম, জিওর কোনো টাওয়ার নেই। আর এই দিকটাতে দেখো, বন্ধুরা বেশ থ্রিলিং রোড, কিন্তু পুরো থ্রিলিং রোড। এবং আমরা কম করে না হলেও 2-2.5 কিলোমিটারের বেশি আমরা কিন্তু গাড়ি চালিয়ে ফেলেছি। মানে মেন রোড যেখান থেকে আমরা ঢুকলাম সেখান থেকে কম করে না হলেও 2.5-3 কিলোমিটার আমরা কিন্তু গাড়ি চালিয়ে ফেলেছি। আচ্ছা দেখেছো, বোর্ডে কিন্তু লেখা আছে, তা সুতরাং পথ হারাবার কোনো ভয়ের ব্যাপার নেই। ঠিক আছে, এই হচ্ছে বোধহয় মন্দির, আমার যতদূর সম্ভব মনে হচ্ছে। এসে গেছি। তো
এই হচ্ছে এর অ্যাটমসফিয়ার। গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি, আর এখানে লেখাই আছে কোনো মাদক সেবন করবেন না এবং জুতো খুলিয়া এখানে প্রবেশ করবেন, এই যে এখানে লেখা আছে। ইনি হচ্ছেন আমাদের ঠাকুরমশাই, এই মন্দিরেরই সেবায়েত একজন। তো উনি বলে দেবেন আমাদেরকে ছোট্ট করে এই মন্দিরের ইতিকথাটা। আমি জঙ্গল মন্দিরের সেবায়েত সন্তোষ কুমার রায় আমার নাম। আমাদের এই মন্দির রাজা লক্ষণ সেন আমলে প্রতিষ্ঠিত। সেন বংশের রাজত্বকাল, মোটামুটি প্রায় 1150 থেকে 1200 বছরের পুরাতন এই মন্দির। রাজা লক্ষণ সেন এখানে এসে আত্মগোপন করেছিলেন এবং এই মন্দিরে কাপালিক প্রতিষ্ঠা করেন। সে সময়কার উনি এখানে নরবলিদানের মাধ্যমে পূজা করতে চেয়েছিলেন, কিন্তু সেই পূজা বন্ধ করেছেন কবি জয়দেব। উনি দেবী দুর্গাকে কৃষ্ণবর্ণে দেখিয়ে এনার নামকরণ করেন শ্যামরূপা, অর্থাৎ কৃষ্ণবর্ণের দুর্গা। এবং এর পরবর্তীকালে লক্ষণ সেনের সেনাপতি ইছাই ঘোষ এই মায়ের সাধনায় সিদ্ধি লাভ করেন এবং উনিই প্রথম এখান থেকে ষোড়শোপচারে মায়ের দুর্গা পুজো করেন, যেটা বাংলার প্রথম দুর্গা পুজো। 700 বছর আমি শুনেছি যতটুকু। 700 না, 1150 বছর। 1150 বছর, বাহ, অনেক অনেক মানে। হ্যাঁ, এখানে প্রথম দুর্গাপুজো এবং এই দুর্গাপুজো এখনো সেই রীতি নিয়ম মেনেই চলছে। আচ্ছা, সেই রীতি রেওয়াজটা মেনে চলছে এটা। এবং দুর্গাপুজোর যেরকম সময় সেই সময় এখানটাতে চলে। আচ্ছা, এবং আমাদের এখানে সবচেয়ে মানে হচ্ছে অষ্টমী। অষ্টমী, হ্যাঁ, অষ্টমী মানে সন্ধিক্ষণে একটা তোপধ্বনি হয়, যেটা অলৌকিক, যেটাতে কোনো তোপ ফাটানো বা কোনো কিছু হয় না, কিন্তু একটা অলৌকিক আওয়াজ হয়, যেটার মাধ্যমেই এই এলাকায় পুরো বলিদান প্রথাটা চলে। আচ্ছা আচ্ছা। আর আগে রাজাদের ছিল, এখন পুরো ভক্তদের ওপর নির্ভরশীল, দানের ওপরে চলে। এবং এখনও আমাদের এখানে কিন্তু মহোৎসব উৎসব এগুলো হয়। এখানে মোটামুটি পুজোর সময় কিছু না হলেও 40-50 হাজার লোকের অন্নভোগ বিতরণ হয়, পাওয়া যায়। আপনার নাম্বারটা তাহলে ওখানে একটু দিয়ে দিন, তাহলে যদি আমার ভিডিও দেখে কেউ আসে তাহলে ওই নাম্বারে ফোন করে আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে। হ্যাঁ, আমার নাম্বারটা করে নিন 7076789345। যারা যারা আমার মাইথন ব্লগটা দেখেছো এবং কল্যাণেশ্বরী টেম্পল দেখেছো, তো কোরিলেটেড আমি একটা তথ্য দিচ্ছি। হ্যাঁ দাদা, বলো আবার তোমার কাছে। ঠিক আছে, বলছি এই যে গড়জঙ্গল শ্যামারূপা মায়ের মন্দির, এটারই আর একটা অংশ হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির। কারণ ওই যে ইছাই ঘোষের কথা আমি বলে গেলাম আগে, সেই ইছাই ঘোষের এক পালিত কন্যা ছিলেন। যখন ইছাই ঘোষ আমাদের এখানে অষ্টমীর যে বললাম সেটা হয়, কিন্তু ইছাই ঘোষের যেহেতু নিহত হয়েছিলেন সেই জন্য এটা হয়। কারণ এটার একটা প্রবাদ বাক্য আছে যে অষ্টমীর সন্ধিক্ষণ শনিবার বারবেলা যুদ্ধে যেও না ইছাই গোয়ালা, এবং সেই মোমেন্টে উনি সেই বধ হয়ে যান। সেই জন্য এখানে একটা অষ্টমীর দিনে এরকম হয়। তো উনি যখন বধ হয়ে যান, নিহত হয়ে যান, তখন ওনার ওই পালিত কন্যা এখান থেকে মায়ের মূর্তি নিয়ে যান, এবং সেই মূর্তি নিয়ে যেতে গেলে বরাকর নদীতে পড়ে যায়, এবং ওখানে রাজা কল্যাণ শেখর রায়সিংহকে স্বপ্নাদেশ করে ওই মায়ের মন্দির প্রতিষ্ঠিত। আচ্ছা, সেই জন্যই নাম হচ্ছে কল্যাণ। আচ্ছা, ওই তার আমি দেখেছি যে ওই মন্দিরটার পাশে একটা পদ যুগল পড়েছিল, তার জন্য একটা মন্দির ছোট মতো করা আছে, কিন্তু অরিজিনাল মায়ের হচ্ছে এটারই অংশ বিশেষ। ওকে, ধন্যবাদ দাদা, আপনি এত সুন্দর একটা মানে কোরিলেটেড তথ্য আমাদের সামনে তুলে ধরলেন। আমার যারা ভিউয়ার্স আছে, যারা দেখবে, সত্যি সত্যি খুব ভালো লাগলো। বন্ধুরা, ইতিহাস ঘাটলে ইতিহাস পাওয়া যায়, ঘুরতে গেলে ইতিহাসকে ঘাঁটতে হয়। তো দেখো কোথা থেকে কি কি রিলেটেড কি কি জিনিস বেরিয়ে যাচ্ছে। আর বন্ধুরা, যারা যারা এই মন্দিরে আসতে চাও, তা আমি নাম্বার তো দিয়ে দিয়েছি, এবং সকাল 9:30 থেকে 5:30 অবধি কিন্তু এই মন্দির খোলা থাকে, এবং ভোগ বিতরণের সময়ও তোমাদের নাম্বার তোমরা ফোন করে নিতে পারো যে ভোগ রাখার জন্য, তো এবং আসতে পারো। এই একটা সুন্দর পরিবেশ। সবাই দেখে দূর থেকে ভাববে যে এটা মানে বাঁশ গাছ, আর দেখো বাঁশ গাছের মতনই কিন্তু হচ্ছে এর, কিন্তু বাঁশ গাছে দেখো কত বড় বড় বেল কাঁটার মতনই কাঁটা। তো বন্ধুরা, আমরা এবার এখান থেকে বেরোচ্ছি, আর এই হচ্ছে সেই শ্যামসুন্দরী মায়ের মন্দির, দুর্গাপুজো। হ্যাঁ হ্যাঁ, তো চলো। তো বন্ধুরা, আমরা চলে এলাম জঙ্গল এরিয়া ছেড়ে প্রায় অনেকটা, আর সামনেই হচ্ছে মেন রোড। এবার আমরা যাব হচ্ছে দেউল পার্কের দিকে। তো চলো দেউল পার্কের দিকে যাওয়া যাক।
অনেকে অনেক কথাই বলবে ভিডিওতে, 2 ফুট 2টোর পর যাবে না, 3টের পর যাবে না। এইটা মাথায় রাখবে যে তুমি এই রাস্তাতে অলওয়েজ তুমি কোনো না কোনো গাড়ি টাড়ি দেখতে পাবে। এমন ভয় পাওয়ার কিছু নেই, এমন সিরিয়াস ম্যাটার কিছু নেই। জায়গাটা ফাঁকা, শুনশান, নির্জন, আর আমরা অলরেডি হাজব্যান্ড ওয়াইফ রাইড করছি, তো সুতরাং মনে সাহস রাখবে আর বেরিয়ে যাবে। এত ভয় পাওয়ার কিছু নেই। তো ওই মন্দিরের জঙ্গলের রাস্তাটাতে হাই রোড থেকে আসলেই এই রাস্তাটা দিয়ে ঢুকে যাবে, পেয়ে যাবে হচ্ছে দেউল পার্ক। একদম স্ট্রেট, কোনো ডান দিক বাঁ দিক নয়। আগে গড় জঙ্গল দেখবে, দেখে যারা বাইকে আসছো বা গাড়িতে আসছো তারা লোকেশন দেবে হচ্ছে দেউল পার্ক। এই দেউল পার্ক কিন্তু একদম অজয় নদের কাছেই, মানে ম্যাপে যতটুকু আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম পুরো অজয় রিভারের কাছে দেউল পার্ক। তো বন্ধুরা, আমরা চলে এলাম হচ্ছে দেউল পার্ক। এই হচ্ছে দেউল পার্ক। $20 করে টিকিট আছে। পিকনিক স্পট এটা একটা। আমাদের ওখানে পার্ক আছে, হ্যাঁ, যেরকম পার্ক আছে আমাদের, যেরকম নিকো পার্ক, ফিকো পার্ক, ওই ধরনেরই পার্ক। তার মধ্যখানে দেখতে পেলাম ভাই একটা মন্দির। এই তুই আবার পুজোয় বসে যা, এদিকে। অবশ্যই মন্দির, এটা অবশ্যই মন্দির। যাও দেখে আসো। তো বন্ধুরা, আমরা এখন আছি হচ্ছে দেউল পার্কের ইচ্ছাই ঘোষের টেম্পলে, তোমরা তো দেখেছো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব ডাইরেক্ট বর্ধমান। এখান থেকে 60 কিলোমিটার শো করছে, ওখানে সমরেশদা ওয়েট করছে। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হবে হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো বন্ধুরা, আমরা এখন স্টার্ট দিলাম, আর এখান থেকে ম্যাপে শো করছে হচ্ছে 77 কিলোমিটার, মানে কম বেশি 80 কিলোমিটার। ঘন্টা শো করছে হচ্ছে 2 ঘন্টা। তো বন্ধুরা, সমরেশদার সাথে হয়ে গেছে কথা, এখন আমরা বেরোচ্ছি আবার। সমরেশদা বলল বাইপাসের দিকে ধরেই আসো, তখন চলো বাইপাসের দিকে ধরেই এগোই। তো বন্ধুরা, লাস্টে চলে এসেছি নওয়াবাদ ঘাটে। তো এবার এখান থেকে আমরা যেরকম বলেছিলাম যে সমরেশদার সাথে দেখা করব, তো সমরেশদা এসে গেছে। তো সবার শেষে প্রথমে আগে সমরেশদা আবার তোমাকে ব্লগে ওয়েলকাম। সমরেশদা আবার সেই ডিমান্ড পূরণ করে দিয়েছে, সীতাভোগ। আগের বার মিহিদানা, এবার সীতাভোগ। নেক্সট টাইম সীতাভোগ হবে। ওকে, থ্যাংক ইউ সমরেশদা। তো এখানে সমরেশদার সাথে হলো দেখা, নেওয়া হলো সীতাভোগ, আর এবার বেরোনো হচ্ছে আমাদের শক্তিগড়ের উদ্দেশ্যে। নেক্সট স্টপেজ হচ্ছে শক্তিগড়। শক্তিগড়ে একটু ল্যাংচা পর্ব চলবে, ল্যাংচা নিয়ে তারপরে বেরোবো হচ্ছে একদম ডাইরেক্ট নৈহাটি হয়ে, কল্যাণী এক্সপ্রেস হয়ে আমাদের বাড়ি। তো আমরা চলে এলাম হচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ ল্যাংচার জগতে। তো এখন এখান থেকে একটুখানি ল্যাংচা নেওয়া হবে। তো বন্ধুরা, এই বাঁদিকে চলে যাচ্ছে হচ্ছে চিনসুরা, আর সোজা বেরিয়ে যাচ্ছে হচ্ছে ডানকুনি, কিন্তু আমরা নেব হচ্ছে বাঁদিকে, কেন আমরা নৈহাটি হয়ে যাব। আর ওইদিক দিয়ে ওই যে ওভারব্রিজ দিয়ে দিল্লি রোড বেরিয়ে গেল। আমরা যেহেতু ওকে ছাড়তে যাব, তাই আমরা এদিকটা দিয়ে নিলাম। মানে গুড়াপ হয়ে নিলাম আর কি, গুড়াপ থেকে বাঁদিকে চিংসুরার পথে নিয়ে নিলাম। এটা একটা লিংক রোড, রাস্তার কন্ডিশন সেরকম একটা
ভালো না, তার কারণ আমি দেখে যতটুকু বুঝতে পারলাম। এখন জানি না আগে কি পাবো, তবে নৈহাটি অবধি যাওয়ার পর তারপরে আমরা পাবো হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। আর এখান থেকে নৈহাটি শো করছে হচ্ছে 46 কিলোমিটার, মানে গুড়াপ থেকে নৈহাটি। খুব ঠান্ডা বন্ধুরা, খুব ঠান্ডা। আর আমার তো থার্মালটা আনিনি, যার জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, সৌরভ তো আলাদা হয়ে গেল নৈহাটি থেকে। আমি আর নিতে পারলাম না তোমাদেরকে, তার কারণ আমার নাকে এত মানে পুরো কাঁচা জল বেরোচ্ছে, পুরো ঠান্ডাটা লেগে গেছে, তার কারণ আমি থার্মালটা নিতেই পারিনি, ভুলে গেছি। তো যাই হোক, রাইডটা তো বেশ ভালোই হলো। আর তোমরা কেমন এনজয় করলে সেটা জানিও। আর এখানে চলে এলো আমাদের কল্যাণী এক্সপ্রেসের ওয়ের ফার্স্ট টোল গেট। এই একটাই টোল গেট করেছে আপাতত। আর এখন বাজে হচ্ছে 10:37। আমরা এক্সপেক্টেড টাইমের আগেই আছি। এখন দেখা যাক কতটা ভালোভাবে বাড়ি অবধি যেতে পারি। তো বন্ধুরা, আমরা অ্যাট লাস্ট মুড়াগাছায় এসে পৌঁছালাম। আর মুড়াগাছা থেকে আমার বাড়ি আর জাস্ট 2-3 কিলোমিটার মতো। তাই এখান থেকে ব্লগটা এখানেই শেষ করছি। আর কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নেক্সট আবার একটা রাইড আসছে, সেটার জন্য অপেক্ষায় থাকো। চলো, আজকের জন্য গুড নাইট, টাটা।